আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফর নিয়ে কথা বলছি। যে প্রসঙ্গে আমরা বিজ্ঞাপন বিরতির আগে ছিলাম, আরেকবার সেই প্রসঙ্গে ফিরবো। আমজাদ সাহেব, আপনি বোঝানোর চেষ্টা করছেন যে কটা এই ধরনের দলবদলের ঘটনা ঘটেছে তা প্রতিটাই হচ্ছে জোর করে করা বা তাকে লোভ দেখিয়ে করা বা কোনোভাবে অনৈতিক এবং অরাজনৈতিক প্রক্রিয়ায়। এখন দেখুন, এই 2011-এ বামফ্রন্টের পতনের পর, সোকল্ড বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর আমরা কিন্তু এই ধরনের অনেক দলবদল দেখেছি। অনেক বামপন্থী নেতাকে বিজেপির মতো দলে চলে যেতে দেখেছি। সেখানেও কি লোভ, সেখানেও কি এই ধরনের, বিজেপির তো আর যাই হোক এ রাজ্যে প্রশাসনিক ক্ষমতা নেই যে তারা ভয় দেখাবে, কিন্তু সেগুলোকেও কি তাহলে কিভাবে ব্যাখ্যা করবে? না, কটা বিজেপিতে গেছে কংগ্রেস থেকে? আমি প্রশ্ন করি, একটা বলো। প্রথমে একটা প্রশ্ন ফরওয়ার্ড ব্লক থেকে গেছে, একটা প্রশ্ন আরএসপি কিনা আমার খেয়াল পড়ছে না। ফরওয়ার্ড ব্লকের তো নাম আরএসপি এবং ফরওয়ার্ড ব্লকের প্রশ্ন করব। আরএসপি আর ফরওয়ার্ড ব্লকের জবাব দিতে হবে। অরুণাচল প্রদেশে 45 জন গেছে। না না 45 জন। না না আমি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল। না না আমি এখানে জিজ্ঞেস করতে 6 জন গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ছিল। না না হয়েছে আমার সারা ভারতবর্ষে কংগ্রেসের নেতৃত্বের সংকট। আরে আমি বিশ্ব বাংলা করছি রে বাবা, নেতৃত্বের সংকটে ভুগছে। আমি উত্তরপ্রদেশ করছি না। কংগ্রেসের লাঠিও লাগবে। আমাকে বলতে দাও রাহুল, আমাকে বলতে দাও। যে কথাটা তুমি করলে যে ফরওয়ার্ড ব্লক থেকে গেছে, কি বলে এর থেকে গেছে, ফরওয়ার্ড ব্লক থেকে তো তৃণমূলও গেছে। আমি সেটাই বলছি, থেকে তৃণমূলও গেছে। আমি সেইখানেই বলছি অনেক বামপন্থী নেতাকেও আমরা কংগ্রেসে বা তৃণমূল কংগ্রেসে আসতে দেখেছি। সেটা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সব না। ক্ষেত্রেই কি লোভ, সব ক্ষেত্রেই কি ভয়? মানে কংগ্রেসের ব্যর্থতা ঢাকতে কি আপনারা এই লোভ বা ভয়ের বিষয়টিকে বেশি ব্যবহার করছেন? আমাকে তাহলে তোমাকে পাল্টা প্রশ্ন করতে হয়। এই যে 2016 নির্বাচনের পরে বলো তো, ফরওয়ার্ড ব্লক থেকে কিংবা আরএসপি থেকে কোন কোন নেতা গেছে 2016 নির্বাচনের পরে? এবং যে নেতারা ফরওয়ার্ড ব্লক থেকে বা আরএসপি থেকে গেছেন, কেউ গিয়ে থাকেছেন আমি জানি না, তারা বলছেন যে আমি উন্নয়নের টানে চলে গেলাম। এবং যতজন গেছে এই ততজন কংগ্রেস থেকে যারা গেছেন তারা উন্নয়নের টানে আমরা গেছি এই কথাটা ভলান্টারিলি তারা বলতে এসছে। এবং আমি তোমাদের দ্বারাই নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি তোমাদের কাছে এই কথাটাই বলছি যে এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের পরে, যদিও তোমাদের কথা নিয়ে, তোমাদের কী বলে ম্যান্ডেট নিয়ে আমি নির্বাচিত হয়ে এসেছি, পশ্চিমবাংলায় উন্নয়ন করা সম্ভব নয়। সুতরাং এই দল থেকে আমি চলে গিয়ে আমি অন্য দলে যোগদান। না না, কোনটা ইমপ্লয়েড আর কোনটা ইমপ্লয়েড নয়, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। এইটা ইমপ্লয়েড নয়, এটা ইমপ্লয়েড নয়। আপনি যদি নামগুলো দেখেন, ক্ষতিগ্রস্ত সব থেকে বেশি হয়েছে অবশ্যই কংগ্রেস ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলতে চাইছি নট ইন টার্মস অফ ভলিউম, কারণ বাম দল থেকে যে সংখ্যায় মানুষ গেছেন বা বাম দলের ভোটের রক্তক্ষরণ যেরকম হয়েছে, কংগ্রেসের ক্ষেত্রে হয়েছে নেতৃত্বের ক্ষরণ। না না, নির্বাচিত প্রতিনিধিদের কথা। দেবপ্রসাদ রায় অলমোস্ট রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। কনক দেবনাথ বা মানস ভূঁইয়ার মতো নেতা, তিনি বলছেন বিধান ভবনটাকে ভূতের বাড়ির মতো লাগে। মানস ভূঁইয়া তো কালকে নিতাই গৌরাঙ্গের মতো এরকম হাত লম্বা করে, আমি জানি না ভারতী গৌড় দেখতে পেয়েছিলেন কিনা। 122টা খুনের মামলা আছে। আমি জিজ্ঞেস করছি 122টা খুনের মামলা কে বারণ করেছিল? কে বারণ করেছিল? এই প্রশ্নের জবাব কে বারণ করেছিল? এই যে কালকে যিনি গেলেন, আজকে সমস্ত আত্মসমর্পণ করে হাজির। এতদিন ধরে আজকে মানুষের কাছে এটা বিভ্রান্তি নয়, জনপ্রতিনিধির কাছে এটা বিভ্রান্তি নয় যে দলের গণতান্ত্রিক পরিসর নেই, যে দলে দাঁড়িয়ে তারা বৃহত্তম দল হিসেবে বিরোধী দলের দলনেতার তকমা পাওয়ার পর পিএসসি চেয়ারম্যান করার জন্য সিপিএম এর নেতার তাহলে এটা কি অদ্ভুত? এটাই কি মানুষের কথা বলছেন? না, বাংলার সরকারি নেতা নেত্রীদের কাছে এটাই কি স্থাপন করলেন? তারা দেখাচ্ছেন আমি এই মানুষটাকে তখনই গ্রহণ করতে পারি যখন সে আমার দলে আছে। আমি একটুখানি বিষয়বাবু, আপনি রাজনৈতিক সমালোচক হিসেবে আমাকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিন। একজন কংগ্রেস নেতা, তিনি আজকে বহুকাল প্রয়াত,
শুধু তার নামে এখনো সেই জেলা, আর যাই হোক ভোট পড়লে কংগ্রেসের বাক্সে পড়ে, ঠিক পাশের জেলা। সেই নেতা কিন্তু বেঁচে নেই দীর্ঘদিন। আরেকজন যিনি পাশের জেলাতে অবিসংবাদিত কংগ্রেস নেতা, তিনি আজকে অনেক কংগ্রেসের প্রবীণ নেতার তোলা আঙুলের সামনে দাঁড়িয়ে। কোথাও কি এটা এক ধরনের কংগ্রেসের ব্যর্থতাও নয়? নো, তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে তার যে পয়েন্ট, সেই পয়েন্টে একটাই কথা, তার সেই কথাটাকে বাংলাকে কি করতে চান, তিনি বিরোধী মুক্ত করতে চান। সেই বাংলাকে বিরোধী মুক্ত করতে, বাংলার উন্নয়ন করতে চান। উন্নয়ন নয়, বিরোধী বাংলা তৈরি করতে চান। অনেকগুলো বিষয়, মানে এটা তো একটা দিক থেকে দেখার নয়, এটা অনেকগুলো দেখার। আমি একাধিক দিন তোমাদের স্টুডিওতে বলেছি যে অনেকগুলো কারণ আমরা যখন আলোচনা করছি, তার সাথে সাথে এটাও আলোচনা করতে হবে যে বাম দলগুলোর যে আদর্শগত অবস্থান ছিল, যেটা নিয়ে তারা গর্ববোধ করত, সেইটার যে ভাটা পড়েছে সেটা দিনের আলোর মতন পরিষ্কার। কংগ্রেস নেতৃত্ব তো অস্বীকার করতে পারে না যে যেভাবে দল বদলগুলো হচ্ছে, তার দল ধরে রাখতে পারছে না, সেটাকে অস্বীকার কোনো মতেই করতে পারে না। কিন্তু তার থেকেও যে বড় প্রশ্নটা, লার্জার ডেমোক্রেসির প্রশ্ন, সেটা হলো যে কায়দায় মানে প্রতিনিধিরা দল বদল করছেন, কেউ হারলো কোন দল, জিতলো কোন দল, হারলোর থেকেও বড় প্রশ্ন হচ্ছে মানুষ যাদেরকে পছন্দ করে ভোট দিয়েছে, যে রাজনৈতিক দলকে ভোট দিয়েছে, লাইনে দাঁড়িয়ে রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে যাদেরকে নির্বাচিত করেছে, মানুষের বক্তব্য কোথায় থাকলো? মানুষ কেন মানুষ যাদের আমি বলছি রাজনৈতিক দল, মিডিয়া, প্রত্যেকের কাছে আমার অভিযোগ যে বড় ডেমোক্রেসির প্রশ্নটাকে অ্যাভয়েড করে যায়। সেটা হলো যে মানুষের চয়েস কোথায় থাকলো? যে মানুষ লাইনে দাঁড়িয়ে তার পছন্দের প্রার্থীকে নির্বাচন করলো, দলকে নির্বাচন করলো, কেন দলত্যাগ না করে অন্য দলে যেতে যায়? সেখানে মানুষের ভাবনা কোথায়, চয়েস কোথায়? মানুষ আমি যখন বলবো ডেমোক্রেসিতে মানুষই শেষ কথা, তাহলে মানুষের রায়ে যারা নির্বাচিত হলেন, যে দল নির্বাচিত হলেন, সেই দলের পতাকা যখন আমি ছাড়ছি, তখন আমার পদত্যাগ করা উচিত কি? আপনার আবেগঘন বক্তব্য শেষ হলে আমার প্রশ্নটা আমি আরেকবার আপনাকে মনে করাই, মনে করাই, সেটা হচ্ছে যে আপনি ডেমোক্রেসির প্রশ্ন তুলে একটা নীতি বা নৈতিকতার প্রশ্ন তুলতেই পারেন, আমার আলোচনা খুব স্পেসিফিক একটা রাস্তার উপর দিয়ে যাবে, যেটা আমি ঠিক করব। সেই প্রশ্নটা যেটা আমি আপনাকে করেছিলাম তা হলো অধীর চৌধুরীর ভূমিকা সম্পর্কে আপনার কি মনে হয়? তিনি তো এই মুহূর্তে কংগ্রেসের, প্রদেশ কংগ্রেসের নেতা, তিনি, তার নেতৃত্বে দলটা পরিচালিত হচ্ছে। এটা আমি তো তোমাকে বললাম যে অনেকগুলো কারণ যদি আজকের রাজনীতিকে ব্যাখ্যা করি, একটা অবশ্যই এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বামেদের আদর্শগত ক্ষয়িষ্ণুতার জন্য যেমন দলত্যাগের প্রবণতা বাড়ছে, তেমনিভাবে অধীর চৌধুরীর নেতৃত্ব ধরে রাখতে পারছে না, সেটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমি বারবার যে প্রশ্নটা করছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগের প্রশাসনিক বৈঠকে কেন সেই জেলা পরিষদের সভাধিপতিকে ডাকেননি, উন্নয়নে সামিল করেননি? কেন বহরমপুর পুরসভার সেই চেয়ারম্যানকে ডাকেননি, আজকে যাদেরকে নিয়ে তিনি সভা করলেন? কেন তাদের কর্মযজ্ঞে অর্থাৎ উন্নয়নের যজ্ঞে সামিল করলেন না? যতক্ষণ পর্যন্ত দল ত্যাগ না করেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি তাদেরকে দূরেই সরিয়ে রেখেছেন। অর্থাৎ আমার পতাকা ধরো, তাহলে তুমি উন্নয়নের যজ্ঞের ছড়ি না। রাহুল, জাস্ট একদম না বলাটা কিন্তু এনাফ নয়। ইউ হ্যাভ টু এক্সপ্লেইন কেন আগে কেন করেনি বলো? কেন বললো? বহু জায়গায় চিঠি দেওয়া হয়েছে, বয়কট করেছে। না দিতে শোনো, তুমি মিসলিড করছো, তুমি মিসলিড করছো। কারণটা হচ্ছে আমি বলছি তোমায়, না না মিসলিড করছো। শুনতে দিন। মুর্শিদাবাদ বিরোধীদের কোন দলের বলতে দিন, অভিযোগ হলো যে তার প্রশাসনিক সভায় বিরোধী কোন নেতা, এমএলএ, এমপি কাউকে ডাকে না। কে বলছে? অভিযোগ তো শোনা গেছে। রাহুল বলুন, রাহুল এক্সপ্লেইন। আজকে বারবার এটা আজকের চরিত্র নয়, আজকের কথা নয় যে এখন মানে মানুষ দলবদল করতে আরম্ভ করেছে। এটা বহু আগে রেজিনগর থেকে শুরু হয়েছিল মুর্শিদাবাদে, তখনও বেরিয়ে এসেছিল, তখন তো এই পরিবেশ ছিল না, এই পরিস্থিতি ছিল না। কেন বেরিয়ে এসেছিলেন? তার একটাই কারণ, গণতান্ত্রিক পরিসরটা হারিয়ে ফেলেছে ওখানে। ওইখানে দাঁড়িয়ে অধীর চৌধুরী, আমি নাম করেই বলছি, যেভাবে ফ্যাসিস্ট কায়দার দলকে চালিয়েছে এবং সারা বাংলা জুড়ে যে ব্যর্থতার তিনি দৃষ্টান্ত রেখেছেন, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো জনপ্রতিনিধিদের মধ্যে সেই আস্থা বা সম্মান বা কোনো কিছুই নেই। কারণ প্রত্যেকটা জনপ্রতিনিধি চায়
দ্বারা তারা নির্বাচিত হয়েছে, তাদের জন্য ন্যূনতম পরিষেবাটা দেওয়া। সুতরাং আমি বলতে দিন, শুধুমাত্র সরকারের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না, পরিষেবা দেওয়ার জন্য একটা গণতান্ত্রিক পরিষদ চাই, তার দলের যাদের দ্বারা নির্বাচিত হয়েছে তাদের প্রতি দায়বদ্ধতা আছে। যেভাবে বাংলার উন্নয়নের কর্মযজ্ঞে বাংলার নাম এগিয়ে চলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কর্মযজ্ঞ চলছে, সেখানে দাঁড়িয়ে তারা আজকে দল ত্যাগ করতে বাধ্য হচ্ছেন বা তাদের দল ত্যাগ করতে বাধ্য করানো হচ্ছে। এটা প্রথম কথা, এটা ভুল কথা রিপ্লেস করা হচ্ছে। আর দ্বিতীয় বলি, আজকে কংগ্রেসের ঐতিহাসিক দিকটা একবার দেখো, তাহলে কংগ্রেসের ব্যর্থতা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসে ছিলেন, তখন যদি আজকে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকসেপ্ট করা হতো, তাহলে আজকে নতুন কেউ জন্মাতো না, নতুন দল তৈরি। এই প্রশ্ন আলোচনা আমি আপনার বক্তব্যের জবাব আমজাদ সাহেবের কাছ থেকে নেব। তার আগে আমি এই আগের বিরতি যখন নিচ্ছিলাম সে সময় বলেছিলাম যে অধীর চৌধুরী প্রদেশ নেতা, কংগ্রেস নেতা অধীর চৌধুরীর নাম আজ এই প্রশাসনিক দায়িত্বে মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা শুনিনি, কিন্তু তিনি রেলমন্ত্রী, প্রাক্তন রেলমন্ত্রীর উল্লেখ করেছেন। আপনাদের শোনাবো তার বক্তব্যে সেই অংশটুকু। আপনারা ভাবতে খারাপ লাগে, ভালো একটা কমিউনিটি সেন্টার নেই, সেই একটা রবীন্দ্র ভবন কবে তৈরি হয়েছে, নতুন করে আর কিছু ভাবা হয়নি। ফরাক্কা স্টেশনটা আমি ট্রেন ধরতে গিয়েছিলাম, এমন অবস্থা ওই জায়গাটায়। আমি তো ফরাক্কায় তো এখানকার একজন রেলমন্ত্রীও ছিলেন, আরে একটা কাজও তো করতে পারতেন। ফরাক্কার ওই রাস্তাটা থেকে রেল স্টেশন যাওয়া, ওইটুকু করলেও তো বুঝতে হবে একটা কাজ করেছে। কি অবস্থা! আমি আগের বারে ওখান থেকে ট্রেন ধরতে গিয়ে দেখেছি রাস্তাটার কি অবস্থা। ওটা রেলের কাজ, কিন্তু ওইটুকু করা উচিত ছিল। যাই হোক, যারা কিছু করতে পারে না, বড় বড় কথা বলে, আমি বলি আমার ঝগড়া করার জায়গা নেই। শুধু মমতা ব্যানার্জিকে গালাগালি দিলে হবে না, মমতা ব্যানার্জি যা কাজ করে তার 1% করে দেখান, তারপরে বড় বড় কথা বলুন, আমার কিছু বলার নেই। কাজও করবো না, কথা বলবো বেশি, চমকাবো বেশি, আমাকে চমকে টমকে লাভ নেই। এবার আবার আমজাদ সাহেব আপনার কাছে ফিরি। আপনি বুঝতেই পারছেন ইঙ্গিত কার প্রতি, এবং তিনি বলছেন কাজ করবেন না, শুধু চমকাবেন। ন্যাচুরালি মমতা বন্দ্যোপাধ্যায়কে চমকে কোনো লাভ নেই। না, প্রথমে একটা অভিযোগ এসছে, যে কথাটা বলছিল, রাহুল বলছিল যে অধীর চৌধুরী তার দলকে পরিচালনা করতে পারছে না, দলকে সেভাবে করতে পারছে না। অধীর চৌধুরী যেভাবে কংগ্রেস দলকে পরিচালিত করে, নিঃসন্দেহে কংগ্রেস দল পরিচালনা করার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে করে। মমতা ব্যানার্জি যেভাবে পরিচালিত করে, অধীর চৌধুরী সেইভাবে দলকে শৃঙ্খলায়িত করে পরিচালিত করতে পারেনি। আমি রিপিট করছি, শৃঙ্খলায়িত করে পরিচালিত করতে পারেনি। রাইট? যতজন প্রতিনিধি, যেসব প্রতিনিধি আজকে তৃণমূলে জয়েন করলেন, যোগদান করেছেন উন্নয়নের এই সুনামিতে, একটা মানুষও কিন্তু এই কথা বলেনি, একটা মানুষও একই অভিযোগ করেনি যে অধীর চৌধুরীর জন্যে আমরা কোনো উন্নয়ন করতে পারিনি। সমি ওয়ান স্টেটমেন্ট, একজনকে, কেউ এই অভিযোগটা করেনি। এটা ইমপ্লয়েড। হাওয়ার এটা ইমপ্লয়েড। মুখ্যমন্ত্রী বলেছেন যে জেলায় কোনো কাজ হয়নি, কোনো উন্নয়ন হয়নি। না, মুখ্যমন্ত্রী তো বলতেই পারেন। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করব। রাহুল, আপনি বিশ্বনাথ বাবুর স্বগতোক্তি শুনেছেন? না, আমার 5 বছরে মুখ্যমন্ত্রী তাহলে কি করলেন? তিনি 2011 থেকে। আমার কথাটাকে শেষ করো। তিনখানা সুপার স্পেশালিস্ট হাসপাতাল। না, আমি আমার মতোই বলছি। আর ভালো করে বলবো কি? আরো ভালো করে বলবো? না, বলুন না। যে কিরম করে দল চালায়। না, ওদের বাবু ভালো জানেন না। আমি আমার মতোই, আমি আমার শুনতে আপনার মুখে। না, ভাষার উপর আমার যতটুকু অধিকার আছে সেইরকম বলতে পারি। দ্বিতীয় কথা, আমি একটা লোক বলতে পারিনি, একজনও কেউ বলেনি যে অধীর চৌধুরীর জন্য আমরা উন্নয়ন করতে পারিনি। অন দি আদার হ্যান্ড, যে দিন বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটি জয়েন করলো, তার আগের দিন পর্যন্ত তাদের কন্ট্রাক্টরদের টাকা দেওয়ার কোনো ছিল না। আর যেদিন জয়েন করলো, তার পরের দিনে 68 কোটি টাকা বরাদ্দ হলো, তাদের সমস্ত বিল হলো রেকর্ড। তার মানে আপনি আশা করছেন আমজাদ সাহেব যে মুর্শিদাবাদ ওভারঅল আগামী কাল থেকে উন্নয়নের মুখ দেখবে বা প্রচুর টাকা বরাদ্দ হবে? অন্তত যারা জয়েন করেছে, যদি টাকা বরাদ্দ হয়, বিষয়টা তো বেলডাঙ্গার অভিজ্ঞতা থেকেই যদি টাকা বরাদ্দ হয়, তাহলে আজ পর্যন্ত একটা জায়গায় এসো, আজ পর্যন্ত যখন কোনো জনপ্রতিনিধি যারা জয়েন করলেন উন্নয়নের জন্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে, তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ যখন অধীর চৌধুরীর বিরুদ্ধে নেই যে ওর জন্যে আমরা উন্নয়ন করতে পারিনি, এই কথাটা তো তাহলে থেকে যায়। তাহলে জয়েন করেছি কেন? কাল থেকে যদি টাকা এবং উন্নয়নের কথা যদি হয়ে থাকে, অনেক কিছু করে দেবে। অ্যান্ড কথা হলো
জলে, স্থলে এবং অন্তরিক্ষে, আমি কথাটাকে রিপিট করছি, জলে, স্থলে এবং অন্তরিক্ষে মুখ্যমন্ত্রীর এই যে উন্নয়নের কি বলবো রূপরেখা, এখন জলে, এতদিন ছিল স্থলে। না তাহলে না, না, এখানে আমাকে মুর্শিদাবাদ বুঝতে হবে। থেকে দেখলাম আমজাদ জলে। সাহেব, আপনি যে জায়গাটা মেইনলি আসছেন তা হলো যদি এরপরে দেখা যায় মুর্শিদাবাদের জেলা পরিষদের হাতে টাকা বা বহরমপুর পুরসভাকে টাকা দেওয়া হয়েছে এবং তাতে উন্নয়ন হয়েছে, তাহলে বুঝে নিতে হবে যে এই উন্নয়ন রাজনৈতিক কারণে হয়েছে এবং তৃণমূল কংগ্রেস নিজেদের ভোট বেস তৈরি করার জন্য করছে। আলটিমেটলি উন্নয়ন এতে হচ্ছে কিন্তু তৃণমূল সেটা কংগ্রেস- রাজনৈতিক কারণে না, না, হচ্ছে। এতে তৃণমূল- রাহুল, এটা এটা হচ্ছে আমজাদ সাহেবের তৃণমূল অভিযোগ। কংগ্রেসের ভোট বেলডাঙ্গার উদাহরণ দিয়েছে। বামপন্থীদের সময় সবচেয়ে বেশি যার দাপটে মুর্শিদাবাদে গরু একগাড়ি জল খেত, সেইখানে দাঁড়িয়ে সবচেয়ে বেশি নারী পাচার, গরু পাচার আর স্মাগলিং হয়েছে ওইখানে দাঁড়িয়ে। সুতরাং এটা ভাবতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় গত 6 বছরে ল অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে ফিরিয়ে দিয়েছে মুর্শিদাবাদে। এটা ভাবতে হবে। বামপন্থীদের আমলে, তিনটে সুপার স্পেশাল হাসপাতাল হয়েছে। বামপন্থীদের আমলে আজকে আজকে দাঁড়িয়ে কিন্তু দিল্লির মন্ত্রী ছিলেন। আমজাদদা শুনুন না, আমজাদদা বলছি, না না, আপনি রাহুল আমাকে বলুন যে 2011-র পর থেকেও জেলা পরিষদ, মুর্শিদাবাদের জেলা পরিষদের হাতে প্রয়োজন উন্নয়নের জন্য প্রয়োজনীয় টাকার অভাব ছিল না। রাজ্যের দপ্তর, পুরসভা ধরুন, পুর দপ্তর, পুরসভাগুলোকে যেগুলো কংগ্রেসের হাতে ছিল পর্যাপ্ত টাকা দিয়েছে। এখনো ছিল। তাহলে বলতে হয় যে একটু বলতে। আমজাদ সাহেব যেগুলো বলছেন সেগুলো ভিত্তিহীন কথা। না, 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 আমি একটু বলতে চাই। টাকা দেওয়া হয়েছে, টাকা খাতে খরচ হয়নি, এরকম ভুরি ভুরি উদাহরণ আমাদের কাছে আছে। বিষয়টা আমি শেষ করি। আমি এবং তথ্যটা দিতে চাই। নিজে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশাসনিক বৈঠকে কথা বলছেন, মুর্শিদাবাদ পুরসভা, সেই হিসেবটা দিতে বলো। হিসাব চেয়েছেন। না, না, সেই হিসেবটা দিতে বলো। চেপে যাচ্ছে না, কিন্তু চেপে যাচ্ছে। মুর্শিদাবাদ পুরসভা তারার মানে পুজোর আগে রাস্তা নির্মাণের জন্য মানে বারবার টাকা চেয়েছে, এবং কারণ পর্যটন, তুমি জানো যে হাজারদুয়ারি পর্যটন কেন্দ্র, এবং এই সময়ের একদম লিস্টরি যে মুর্শিদাবাদ পুরসভা চাওয়ার পরেও টাকা ববি হাকিমের দপ্তর দিনের পর দিন আটকে রেখেছে। কে বললো আপনাকে এটা? একই অভিযোগ শিলিগুড়ি এটা পুরসভা, আমি রেফার করছি এটা। একই অভিযোগ প্রতিবাদ করছি আমি। বহরমপুর পুরসভার বিরুদ্ধে এগুলো ছিল। ভিত্তিহীন কথা একদম। কান্দি, দিনের পর দিন কান্দি পুরসভা একদম হাহাকার করেছে ভিত্তিহীন। টাকার জন্য। আমি বলছি- টাকা দিয়ে টাকা ব্লকেজ করেছে, একদম, তোমরা। একদম তোমরা অর্থনৈতিক ব্লকেজ করেছে, একদম। গণতান্ত্রিক আমি বলছি এটা স্থানীয় সরকার মিথ্যে দখল বলে করেছে, সেটা অপপ্রচার, অন্যায়। কুৎসা। এবং তোমরা যেদিন বিরোধী আপনাকে প্রমাণ আছে, প্রমাণ করুন। বিরোধীতে না থাকা আপনার পর্যন্ত কাছে এই প্রমাণ আছে। অবস্থান বুঝতে পারবে না। যদি আপনি আজকে পারেন, শাসন ক্ষমতায় আছো, যদি আপনি সত্যি কথা বলেন, তা প্রমাণ নেই। মানবে না। আপনি বাংলা যেমন মানেনি, আপনাকে প্রমাণ মানবে করতে না। হবে ঈশ্বরদা। আপনি প্রমাণ ছাড়া তোমরা বলতে মানবে পারেন না। না। আমি বলছি আবারও, এই সময় পত্রিকায় আপনার- পরপর দুটো এই সময় বিষয় বেরিয়েছে এই সময় এবং নয়। লিক এই স্টোরি সময় ছিল। লাভ নেই কিছু। কোন এই লিক স্টোরি পুরসভা আপনারা কিভাবে জানেন। টাকা ব্লকেজ আপনাকে হয়েছে, প্রমাণ দিতে হবে। কিভাবে তাদের প্রমাণ দিতে হবে। না, মিথ্যে বলবো অর্থনৈতিক না। অবরোধ তৈরি করা হয়েছে। একদম, এই ধরনের আমাদের details যেতে হবে না, নিয়ে একটা এসো। বিজ্ঞাপন বিরতিতে। বিশ্বনাথ বাবু এখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব খুব করছেন না। strongly আমি তাহলে condemn করছি। না না, সেক্ষেত্রে দেখুন, আমি এটা মনে করি না কোনো সংবাদপত্রে কি লেখা হলো তার ভিত্তিতে এই ধরনের আলোচনা আমরা করতে পারি না। কোনো সংবাদপত্রে কি লেখা হয়েছে তার দায়িত্ব আমরা কেন নেব? কিন্তু বিশ্বনাথ বাবু, আপনার কাছে যদি অন্য কোনো সরকারি নথি থাকে বা কোনো প্রমাণ থাকে, সেই প্রমাণ আপনি এখানে রাখতেই পারেন। আমরা ফিরে আসছি এই আলোচনায় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন।